রাজশেখর বসু, জন্ম 1880, মৃত্যু 1960। বাংলার এক অসামান্য প্রতিভা, যিনি পরশুরাম ছদ্মনামে বাংলা সাহিত্যে স্যাটায়ার ও হিউমারের নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কেমিস্ট্রিতে স্নাতকোত্তর হন। কর্মজীবনে দীর্ঘকাল বেঙ্গল কেমিক্যালসে কাজ করেন, তবে তার প্রকৃত খ্যাতি আসে সাহিত্য ও ভাষা চর্চার মাধ্যমে। পরশুরাম ছদ্মনামে লেখা তার রসবোধ সম্পন্ন ছোট গল্পগুলি, যেমন গড্ডলিকা, হাস্যচিত্র, অনেকদিন পর আজও পাঠকের মন ছুঁয়ে যায়। তীক্ষ্ণ ব্যঙ্গ, গভীর মনস্তত্ত্ব ও ভাষার মুনশিয়ানা তার লেখার বৈশিষ্ট্য। তিনি ছিলেন আধুনিক বাংলা অভিধান চলন্তিকার সম্পাদক, যা বাংলা ভাষার গঠনমূলক কাজে অনন্য। 1955 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে। সাহিত্যের পাশাপাশি বিজ্ঞানে পারদর্শিতা, ভাষার প্রতি নিষ্ঠা, সাহিত্যের পাশাপাশি ও সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি রাজশেখর বসুকে বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদে পরিণত করেছে। রোল সাউন্ড গপ্পর আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা একটি ছোট গল্প, নীল তারা। ষাট বৎসর আগেকার কথা, কুইন ভিক্টোরিয়ার আমল। তখন কলকাতায় বিজলিবাতি, মোটর গাড়ি, রেডিও, লাউডস্পিকার এসব ছিল না। আকাশে এরোপ্লেন উঠত না। রবীন্দ্রনাথ প্রখ্যাত হননি। লোকে হেমচন্দ্রকে শ্রেষ্ঠ কবি বলতো, কিন্তু রাখাল মাস্টার মনে করত সে আরও উঁচু দরের কবি। হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা সেই লিখতে পারে। সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো, আজ কি একখানা লিখেছি শুনবি? ক্ষিপ্ত বায়ু ধুলি মাখে গায়। আহা, আরেকটা শুনবি? শুষ্ক বৃক্ষে ঝটিকার প্রভাব কোথায়। আহা, আর কেউ পারে এমন লিখতে? রাখাল মুস্তফি শুধু এন্ট্রান্স পাস, কিন্তু বিদ্বান লোক। বিস্তর বাংলা ইংরেজি বই পড়েছিল। সেকালে বেশি পাস না করলেও মাস্টারি করা চলত। কবিতা রচনা ছাড়া গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল। প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই স্কুলে থার্ড মাস্টারি করত। তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজা বাহাদুর রৌপেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে 2 বৎসর তার প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল। কোনো কারণে সে চাকরি ছেড়ে তাকে চলে আসতে হয়। তারপর 10 বৎসর কেটে গেছে। এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলে মাস্টারি করছে। যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় 33। সুপুরুষ, কিন্তু চেহারার যত্ন নেয় না। উস্কো খুস্কো চুল, দাড়ি কামায় না, তাতে একটু পাকও ধরেছে। পাড়ার লোকে বলে পাগলা মাস্টার। সেকালে লোকে অল্প বয়সে বিবাহ করত, কিন্তু রাখাল এখনও অবিবাহিত। বাড়িতে সে একাই থাকে। তার মা 2 বৎসর আগে মারা গেছেন। রবিবার সকাল 8টা। রাখাল তার বাইরের ঘরের সামনার বারান্দায় একটা তক্তপোষে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে একটা আধপাকা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। রাখাল দেখতে পেল একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে থামল। তা থেকে 2 জন সাহেব আর 1 জন বাঙালি নামল। গাড়ি দাঁড়িয়ে রইল। আরোহীরা হনহন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এলো। সাহেবদের একজন লম্বা, রোগা, গোঁফদাড়ি নেই, গাল একটু তোবড়া, সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে। অন্যজন মাঝারি আকারের, দোহারা গড়ন, গোঁফ আছে, একটু খুঁড়িয়ে চলেন। তাদের বাঙালি সঙ্গীটি কালো, পাকাটে মজবুত গড়ন, চুল ছোট করে ছাঁটা, গোঁফের ডগায় পাক দেওয়া, পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট। রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল। কাছে এসে লম্বা সাহেব হ্যাট খুলে বললেন, গুড মর্নিং স্যার। অন্য সাহেবটি হ্যাট না খুলেই বললেন, গুড মর্নিং বাবু। তাদের বাঙালি সঙ্গী নীরবে রইলেন। রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেলাম করে বলল, গুড মর্নিং স্যার।
ভেরি সরি, আমার বাড়িতে চেয়ার নেই। দয়া করে এই তক্ত বসে এই উডেন প্ল্যাটফর্মে বসুন। দ্যাটস অলরাইট, আমরা বসছি। আপনিও বসুন ঠিক আছে, ঠিক। মিস্টার রাখাল মুস্তফির সঙ্গে কি কথা বলছি? আগে হ্যাঁ। দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তপোষে বসলেন। রাখালও বসল। আগন্তুক বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। সাহেবের সঙ্গে এক আসনে বসতে তিনি পারেন না। গুঁফো সাহেব মুখে সিগারেট ফেলে দিয়ে বললেন, এই বেঙ্গলি বাবু হচ্ছেন আমাদের দোভাষী বাঞ্ছারাম খানজা। বোধহয় এর দরকার হবে না, আপনি ইংরেজি জানেন দেখছি। আমরা সরাসরি আলাপ করতে পারবো। ওয়েল মুস্তাফি বাবু, আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয়। কার্ড দুটো ভালো করে পড়ে রাখাল বলল, আগে শুনেছি বলে তো মনে পড়ে না। ভেরি সরি। কি আশ্চর্য, আপনি তো একজন শিক্ষিত লোক, স্ট্র্যান্ড ম্যাগাজিনে এর কথা পড়েননি? পুয়ার ম্যান স্যার, স্ট্যান্ড ম্যাগাজিন কোথায় পাবো? শুধু বঙ্গবাসী, জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু প্যাট্রিয়ট পড়ি। ইংরেজি গল্পের বই পড়েন না? তা অনেক পড়েছি। স্কট, ডিকেন্স, লিটন, জর্জ এলিয়ট ও আবার পড়া আছে। ক্রাইম স্টোরিজ পড়েন না? হ্যাঁ, রেনল্ডসের বিস্তর নভেল পড়েছি। মাই মিস্ট্রিজ অফ দি কোর্ট অফ লন্ডন। ফর শেম মুস্তাফি বাবু, ফর শেম। ওর বই ছুঁতে নেই। দেশদ্রোহী বজ্জাত লোক। তিনি কি করেছেন স্যার? সে লিখেছে ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য, নেপোলিয়নের মতো গ্রেট ম্যান জন্মায়নি, আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জার্মান বদমাইশদের ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দেয়। যাক সে কথা। তাহলে আমার ওই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না? রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল, শুধু এইটুকু জানি ইনি এই প্রথম এদেশে এসেছেন, কিন্তু আপনি নতুন আসেননি। লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন, দ্যাটস ফাইন। আর কি জানেন মিস্টার মুস্তফি? কাল রাত্রে আপনাদের ভালো ঘুম হয়নি। ভেরি ভেরি গুড। আর কি জানেন? আপনারা কালকে লঙ্কা খেয়েছিলেন। লঙ্কা? ইউ মিন সিলোন, আইল্যান্ড অফ রাবণ? আগে সে লঙ্কা নয়, হিন্দি নাম হলো গিয়া মির্চাই। ইংরাজি নামটা মনে আসছে না। রেড অ্যান্ড গ্রিন পর হ্যাঁ মনে পড়েছে, চিলি, রেড পেপার, ক্যাপসিকাম, ভেরি হট স্পাইস। আই সি। ওহে ওয়াটসন, দেখছো তো সায়েন্স অফ ডিডাকশন এই বাঙালি জেন্টলম্যান ভালোই জানে। না, এদেশে শার্লক হোমসের পসার হবে না। ওয়াটসন বললেন, মুস্তফি বাবু, আপনি কি যোগা প্র্যাকটিস করেন? এই যোগশাস্ত্র? না না না, তা আমার জানা নেই। আমার বাবা কবিরাজি করতেন, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, ও তার কাছ থেকে আমি কিছু কিছু শিখেছি। সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কাল রাত্রে আমাদের ভালো ঘুম হয়নি, তা বুঝলেন কি করে? এলিমেন্টারি ওয়াটসন, অতি সহজ। আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে, আমরা মশারির মধ্যে শুইনি, অ্যান্ড ওই পঙ্খাপুলার মাঝরাতে পালিয়েছিল। কিন্তু আর দুটোর বিষয় আপনি টের পেলেন কি করে? খুবই সহজে। আপনি এসে টুপি খুলে আমাকে স্যার বললেন। অভিজ্ঞ সাহেবরা সামান্য নেটিভকে এত খাতির করে না। এতে বুঝলাম আপনি এই প্রথমবার বিলাত থেকে এসেছেন। ডক্টর ওয়াটসন টুপি খোলেননি, আমাকে বললেন বাবু। তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব, নতুন আসেননি, এই দেশের দোস্তু জানেন। আর ওই লঙ্কা খাওয়াটা জানলেন কি করে? আপনার আঙুলে তামাকের রং ধরেছে তো, দেখেই বোঝা যায় যে আপনি খুব সিগারেট বা সিগার পাইপ টাইপ টানেন আর কি। ডক্টর ওয়াটসনের মুখে সিগারেট ছিল, কিন্তু আপনার ছিল না। আপনি মাঝে মাঝে জিভের ডগা বার করছিলেন, অর্থাৎ জিভ জ্বালা করছে। অনভ্যস্ত লোক লঙ্কা খেলে এরকমই হয়, সিগারেট টানতে পারে না। ডক্টর ওয়াটসন পাকা লোক, লঙ্কায় ওর কিছু হয়নি। চমৎকার চমৎকার, ওয়েল ডান। ওয়াটসনের কথা শুনে কাল রাত্রে হোটেলে মাল্লিগাটানি স্যুপ, চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম। তিনটে প্রচণ্ড ঝাল।
আচ্ছা, আমাদের এই সঙ্গী মিস্টার খানজা সম্বন্ধে কিছু বলতে পারেন? বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল, ইনি তো পুলিশের লোক। চুলে ছাট, গোফে তা আর ড্রিলের কোট, ও দেখলেই বোঝা যায়। তাছাড়া থুতরির নিচে টুপির ফিতের দাগ রয়েছে। বাঞ্ছারাম খানজা মাতৃভাষায় বললেন, তুমি বড্ড চালাক লোক বটা হে। আর ভি কিছু শোনাও তো দেখি। পঞ্চকোটে বাড়ি, সম্প্রতি খুব মার খেয়েছিলেন। কাঁধে আর হাতে লাঠির চোট লেগেছিল। তার জড়ানো মির্জাপুরি লাঠি, তার ছাপ এখনো চামড়ার উপর লেগে রয়েছে। আমার গায়ে দাগটাই দেখলে হে, সালা বলদেও পানওয়ালাকে কি পিটন পিটাইছি, তার খবরটা রাখো মাস্টার। হোমস বললেন, মুস্তফি, আমার ফ্রেন্ড, খানজার মুখ দেখে বুঝেছি এর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কি টোব্যাকো খাচ্ছিলেন? অ্যাকচুয়ালি ভার্জিনিয়া, টর্কিস, ম্যানিলা, জাভা, কিউবা, কোয়েম্বাটুর প্রভৃতি 63 রকমের টোব্যাকো আমি ধোয়া শুকিয়ে চিনতে পারি, কিন্তু আপনারটা ঠিক বুঝতে পারছি না। বাট স্মেলস গুড। হুজুর, এর নাম হলো গিয়ে দাকাটা তামাক। খুব সস্তা আর কড়া। ট্যাকোটা আমি শ্যাক খাই, তার চাইতে ভালো গন্ধ। কোথায় পাওয়া যায়? আমি কিছু নিয়ে যেতে চাই অ্যাকচুয়ালি। আমি এই আপনাকে 2-3 সেট দিতে পারি। আমার বাড়ির তৈরি, কিন্তু পাইপে খাওয়া চলবে না। এরকম হাবুল বাবুল চাই, হুক্কা কিংবা গড়গড়া। তার কায়দা আপনাকে শিখতে হবে বাবু। বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন স্যার। জলের মধ্যে দিয়ে ধোঁয়া রিফাইন্ড হয়ে আসে, জীব জ্বালা করে না। ওয়াও, আপনার কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এখন কাজের কথায় আসা যাক। আমাদের আসার উদ্দেশ্য বোধহয় আপনি বুঝেছেন। আপনারাও পুলিশের লোক? না 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 না, একদম না। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে। আর আমার এই বন্ধু ডক্টর ওয়াটসন আমার সহকর্মী। রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দু নারায়ণ আপনাকে পাঠিয়েছেন তো? আগেই বলে দিচ্ছি, আমি কিছু জানি না। আমার কাছে কোনো খবর পাবেন না। মিস্টার খানজা, আপনার সাহায্য দরকার হবে না। আপনি গাড়িতে গিয়ে বসুন। বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন, ও মশাই, বেশি ফড়ফড় করো না। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাহেবের কাছে যা জবানবন্দি করবে তাতে তুমি ফাঁদে পড়বে। বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন, মুস্তফি, আপনি নিশ্চিত থাকুন আপনার কিছুমাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়। আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে। কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি? তিনি ভালো মন্দ যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করতে চান, কিন্তু আমার পলিসি সেটা নয়। তার স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই। আমি জানি আপনি একজন সরল স্বভাব, শিক্ষিত, সৎ লোক। আপনার উপর অনেক পীড়ন হয়েছে। আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনার কিছুই বলতে হবে না। এদেশে আসবার আগে আমি যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি সবই আমি বলে যাচ্ছি। যদি কোথাও ভুল হয় তো আপনি জানাবেন, ওকে? বেশ, আপনি বলে যান। শার্লক হোমস বলতে লাগলেন, রূপচাঁদপুরের কুমারের এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে মাসখানিক আগে আমার সঙ্গে দেখা করেন। তিনি বললেন, লেট রাজা রূপেন্দ্র নারায়ণ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই চোয়াল ভাঙা নামটা উচ্চারণ করা ভেরি টাফ। আমি শুধু রাজা বলবো। গ্রিফিথ আমাকে যা জানিয়েছিলেন তা এই: 1 বৎসর হলো রাজা মারা গেছেন। দ্যাট ওল্ড ম্যানের এক স্ত্রী থাকতেই আরেকটি ইয়ং গার্লকে বিবাহ করেছিলেন। নূতন রানীকে খুশি করবার জন্যে তিনি তাকে বিস্তর অলংকার দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটি প্রকাণ্ড স্টার স্যাফায়ারের ব্রোচ। তার নাম নীলতারা, ব্লু স্টার, অতি মহামূল্য রত্ন। যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয়। রাজার এক পূর্বপুরুষ 10 বৎসর আগে এক পর্তুগিজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন। ও রত্নটি নাকি সিলনের কোনো মন্দির থেকে লুট হয়েছিল। দ্যাটস রাইট। আপনি সে রত্ন দেখেছেন? না, শুধু বর্ণনা শুনেছি। তারপর দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হাড় ভেঙে যায়। প্রায় 8 বৎসর শয্যাশায়ী থেকে তিনি মারা যান।
তারপর হঠাৎ একদিন নূতন রানী নিরুদ্দেশ হলেন। রাজার যিনি উত্তরাধিকারী কুমার বাহাদুর বিস্তর খোঁজ করেছেন, কিন্তু নীল তারা পাননি। পলাতক রানীরও কোনো খবর পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, রানী ফিরে আসুন, তিনি সসম্মানে রাজবাড়িতে নিজের মহলে থাকবেন, প্রচুর বৃত্তিও পাবেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি। এদেশের পুলিশও কোনো সন্ধান পায়নি। ঠিক হচ্ছে মুস্তফি? ওই রকম শুনেছি বটে, কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা আরো জটিল। হ্যাঁ, তা আমি জানি। সব রহস্যই আমি সমাধান করেছি। তারপর শুনুন, কুমার বাহাদুর তার বিমাতার জন্য কিছুমাত্র চিন্তিত নন। তিনি শুধু রত্নটি উদ্ধার করতে চান। নীল তারা নূতন রানীর হাতে যাওয়ার কিছুকালের পরে ওল্ড রাজা জখম হলেন, অনেক বৎসর কষ্ট ভোগ করে মারা গেলেন। তারপর নূতন রানী নিরুদ্দেশ হলেন। এস্টেটে নানান রকমের অমঙ্গল ঘটছে, ফসল হয়নি, খাজনা আদায় হচ্ছে না, 3টে বড় বড় মোকদ্দমায় হার হয়েছে, প্রজারা দাঙ্গা করছে, কুমার ডিসপেপসিয়ায় ভুগছে। তার বিশ্বাস সবই নীল তারার অন্তর্ধানের ফল। তা আপনি তা মনে করেন না? নো 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 নো, নীল তারা যতই দামি হোক একটা পাথর মাত্র, অ্যালুমিনিয়ামের পিণ্ড। তার শুভাশুভ কোনো প্রভাবই থাকতে পারে না। আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অন্ধ সংস্কার রয়েছে। কুমারের লন্ডন এজেন্ট গ্রিফিথ আমাকে বলেছিলেন, নীল তারা ছোট রানীর ডাউরি বা স্ত্রীধন নয়, ও হলো রাজবংশের সম্পত্তি। এয়ারলুম, পাগড়িতে পরবার অলংকার। যিনি রাজা হবেন তিনি এর অধিকারী। কুমার বাহাদুর শীঘ্রই রাজা খেতাব পাবেন, সেই জন্যে নীল তারা তারই প্রাপ্য। ছোট রানী তা চুরি করে নিয়ে পালিয়েছেন। মিছে কথা। সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছামতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজার ছিল। তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা হলো গিয়ে স্ত্রীধন। আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি, তিনিও মনে করেন স্ত্রীধন। তবে শেষ পর্যন্ত হাইকোর্টে আর প্রিভি কাউন্সিলের বিচারে কি দাঁড়াবে বলা যায় না। যাই হোক, নীলতারা উদ্ধারের জন্য কুমার বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন। কুমার বাহাদুর আমার কাছেও লোক পাঠিয়েছিলেন, ভয়ও দেখিয়েছেন। তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি। আপনি এদেশে এসে কিছু জানতে পেরেছেন? আমি এসে রূপচাঁদপুর গিয়েছিলাম, সেখানে খোঁজ নিয়ে জেনেছি আমাদের লেট ল্যামেন্ডেড রাজা বাহাদুর একটি স্কাউন্ডেল ছিলেন। যেমন লম্পট তেমনি নেশাখোর আর ঘোর অত্যাচারী। 10 বৎসর আগে তার এস্টেটে রামকালী রায় নামে একজন কাজ করতেন। তার সন্তান ছিল না। সাবিত্রী নামে একটি অনাথা ভাগ্নিকে পালন করতেন। মেয়েটি অসাধারণ সুন্দরী, তখন তার বয়স আন্দাজ 16। রূপচাঁদপুরে ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল। পাত্র আর পাত্রীর পরিবারের মধ্যে একটা দূর সম্পর্ক ছিল, কাছাকাছি বাসের ফলে ঘনিষ্ঠতাও হয়েছিল। পাত্রের কাছে পাত্রী লেখাপড়া শিখত। বিবাহের কথা হচ্ছে জেনে রাজা মেয়ের মামা রামখালীকে বললেন, খবরদার অন্য কোথাও চেষ্টা করবে না, আমি তোমার ভাগ্নিকে বিবাহ করব। মামা সাহসী লোক, রাজার কথা শুনলেন না। যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তার সঙ্গেই বিবাহের আয়োজন করলেন। বরপক্ষ কন্যাপক্ষ উপস্থিত। কন্যার মামা সম্প্রদানের জন্য প্রস্তুত। পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করেছেন। এমন সময় রাজা সদল বলে উপস্থিত হলেন। কেউ কোনো বাধা দিতে সাহস করল না, কারণ রাজার দোর্দণ্ড প্রতাপ আর তার সঙ্গে পুলিশের দারোগারাও শান্তি রক্ষা করতে এসেছিলেন। রাজার অনুসরেরা মেয়ের মামা আর বরের হাত পা বেঁধে তাদের সরিয়ে ফেলল। বরপক্ষ কন্যাপক্ষ ভয়ে ছত্রভঙ্গ হলো। তখন রাজা বরের আসনে বসলেন, তার নিজের পুরোহিত মন্ত্র পড়ল। রাজার এক মোসাহেব কন্যার খুঁড়ো সেজে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল। বিবাহের পর রাজা তার নূতন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন। মামা দেশত্যাগী হলেন আর পাত্রটি তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল। সেই পাত্রের পরিচয় আপনি জানেন? তার সঙ্গেই কথা বলছি। নাম রাখাল মুস্তফি, স্কুল মাস্টার। নিজেকে খুব বড় কবি মনে করে, যদিও তার একটিও কবিতায় পর্যন্ত ছাপা হয়নি।
নিজেকে বড় মনে করা কি দোষের? পোখা লোকের পক্ষে দোষের, তোমার আমার মতো বুদ্ধিমানের পক্ষে দোষের নয়। তারপর বলে যান। নূতন রানী সাবিত্রী বহুদিন পীড়িত ছিলেন। তাকে খুশি করে বশে আনবার জন্যে রাজা চেষ্টার ত্রুটি করেননি। বিস্তর অলংকার মায় নীলতারা দিয়েছিলেন, বাসের জন্য আলাদা মহল আর অনেক দাসদাসীও দিয়েছিলেন। তার শিক্ষার জন্য মিশন স্কুলের সিস্টার থিওডোরাকে বহাল করেছিলেন। কিন্তু বিবাহের 5 মাস পরেই রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন। নূতন রানী তার টিচারের সঙ্গেই সময় কাটাতে লাগলেন। সাবিত্রী এখন কোথায়? আরে সেটা বলুন না। ব্যস্ত হয়েও না, সব কথা একে একে বলছি। রাজার মৃত্যুর পর নূতন রানীর উপর কড়া পাহারা বসল। তিনি খুব বুদ্ধিমতী। সিস্টার থিওডোরার সঙ্গে পরামর্শ করে ফালাবার ব্যবস্থা করলেন। একদিন দুপুর রাতে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন। সঙ্গে নিলেন কিছু টাকা আর অলংকার এবং একজন বিশ্বস্ত দাসী। নীলতারা নিয়ে যাবার ইচ্ছা তার ছিল না, কিন্তু থিওডোরার স্বনির্বন্ধ অনুরোধে তাও নিলেন। তারপর কলকাতা এসে মিস সিসিলিয়া ব্যানার্জি নামে এক বাঙালি খ্রিস্টান মহিলার বাড়িতে উঠলেন। থিওডোরা এসে ব্যবস্থা করে দিয়েছিলেন। সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে? হয়েছে। রানী বললেন, আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি। এখানে এক মেয়েদের স্কুলে চাকরিও জোগাড় করেছি। নীলতারা আমি রাখতে চাই না, আপনি নিয়ে যান, কুমারকে দেবেন। আমি বললুম, বিনামূল্যে দেবেন কেন? আপনার আর মুস্তফির উপর যে অত্যাচার হয়েছে তার খেসারত আদায় করে তবে দেবেন। রানী বললেন, আমার কিছু স্থির করবার শক্তি নেই, মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব। আপনি মুস্তফির সঙ্গে কথা বলবেন, তিনি যা বলবেন তাই হবে। মুস্তফি, তোমার উপর তার খুব শ্রদ্ধা আছে, গ্রেট রিগার্ড। তিনি কি খ্রিস্টান হয়েছেন? সিস্টার থিওডোরা তার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু রানী মোটেই রাজি হননি। রানী বলবেন না, বলুন সাবিত্রী দেবী। ভেরি ওয়েল, সাবিত্রী দেবী, দি গডেস সাবিত্রী। দেখো ওয়াটসন, প্রেমে পড়লে নজর খুব উঁচু হয়, মনের ম্যাগনিফাইং পাওয়ারও বেড়ে যায়। তোমার বিবাহের আগেও এরকম দেখেছিলাম। হোমস তার পকেট থেকে একটি বাক্স বার করে খুলে দেখালেন। সোনার ফ্রেমে বসানো নীল তারা, সুপারির মতন গড়ন কিন্তু আরো বড়, ফিকে ঘোলাটে নীল রং, ভিতরে উজ্জ্বল তারার মতন একটি চিহ্ন। তা থেকে 6 দিকে 6টি রশ্মি বেরিয়েছে। হোমস বললেন, বহু কোটি বৎসর পূর্বে ভূগর্ভে তরল উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে গিয়ে এই রত্ন উৎপন্ন হয়েছিল। এর বাজার দর খুব বেশি হবে না, বড় জোর 10,000 টাকা। কিন্তু কুমার যখন এর অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন আর ফিরে পাবার জন্যে লালায়িত হয়েছেন, তখন তাকে চড়া দাম দিতে হবে। মুস্তফি, বলো কত টাকা আদায় করব? রাখাল বলল, আমার মাথা গুলিয়ে গেছে, যা স্থির করবার আপনিই করুন। কবিদের বিষয় বুদ্ধি বড় কম। অবশ্য অনারেবল এক্সপ্রেশন আছে, যেমন লর্ড টেনিসন। শোনো মুস্তফি, আমি 4 লাখ আদায় করব। সাবিত্রী দেবীর 2 আর তোমার 2। এর বেশি চাইলে কুমার ভোরকে যেতে পারেন। তাছাড়া আমাদের এদেশে আসার খরচ ও পারিশ্রমিক তাকে দিতে হবে। ব্যাংক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট আছে। কুমার সেখানে 4 লাখ টাকা জমা দিলেই তাকে নীল তারা সমর্পণ করব। আজ সন্ধ্যায় তিনি আমার সঙ্গে দেখা করবেন। বলছি, সাবিত্রীর ঠিকানা কি? 3 নম্বর কর্নওয়ালিস 3rd লেন। মুস্তফি,
আজই বিকেলে তার কাছে যেও। আশা করি তোমার কুসংস্কার নেই, বিধবা হলেও বাগদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আছো তো? তবে আর ভাবনা কি, গো অ্যান্ড উইন হার। বাই দ্য ওয়ে, কাল সকালে হোটেলে আমার সঙ্গে দেখা করো। ওকে, গুড বাই। ওয়াটসন বললেন, এক্সকিউজ মি মুস্তফি বাবু, দাড়িটা কামিয়ে ফেলুন। গুড বাই। গুড বাই, গুড বাই। রাখাল বিকালে 4টের সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত 8:30টায় ফিরে এলো। তার ছাত্র নারায়ণ বারান্দায় বসেছিল। রাখাল বলল, কে ও? নারায়ণ নাকি? দে বাবা, হ্যারিকানটা উস্কে দে। আলো বাড়িয়ে দিয়ে নারায়ণ বলল, একই মাস্টার মশাই, আপনাকে যে চেনাই যায় না। দাড়িটা কামিয়ে ফেলেছি, তা এত রাত্রে তুই যে এখানে? বাহ, ভুলে গেছেন? আপনি যে বলেছিলেন আজ সন্ধ্যাবেলা ব্যাটল অফ সিজমুর পড়াবেন। দুধ তার শেষমুর, ও আরেকদিন হবে। এই শোন না, শোন না, আজ ড্রামে আসতে আসতে কি একটা বানিয়েছি, শুনবি? আর শোন শোন, বরষে ধারা ভূমি শীতল, তাপিত তরু পেয়েছে জল, টানিছে রসে তৃষিত মূল, ধরিবে পাতা ফুটিবে ফুল। আহা, দেখ রে, তোদের হেম বাড়ুজ্জে নবীন সেন পারে এমন কবিতা লিখতে, হ্যাঁ? শুনছিলেন রাজশেখর বসু রচিত ছোট গল্প নীল তারা। কণ্ঠ দিয়েছেন শুভজিৎ দাস, জয় মহাপাত্র ও সম্মান রায়। শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। পর্ব পরিচালনা ও পোস্টার ডিজাইন সম্মান রায়।